কনসেপ্ট ফরমেশন প্রসেস বা ধারণা গঠন প্রক্রিয়া। কনসেপ্ট ফরমেশন প্রসেস বা ধারণা গঠনের প্রক্রিয়া। ধারণার অর্থ এবং সংজ্ঞা। প্রত্যক্ষণের সাধারণীকৃত রূপকে ধারণা হিসেবে আমরা প্রতিপন্ন করতে পারি। প্রত্যক্ষণের যে সাধারণীকৃত রূপ সেটাকে আমরা ধারণা হিসেবে প্রতিপন্ন করতে পারি। অর্থাৎ ধারণা হলো সাধারণীকৃত প্রত্যক্ষণ। পারসেপশনকে জেনারেলাইজড করলে সেটাই হচ্ছে ধারণা। জেনারেলাইজড পারসেপশন সেটাই হচ্ছে ধারণা। সাধারণভাবে একই জাতীয় বিভিন্ন বস্তু বা বিষয়ের মধ্যে যে সাধারণ গুণ বিদ্যমান থাকে তার অভিজ্ঞতাকেই ধারণা বলে গ্রহণ করা হয়। সাধারণভাবে একই জাতীয় বিভিন্ন বস্তু বা বিষয়ের মধ্যে যে সাধারণ গুণ বা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকেই ধারণা বলে গ্রহণ করা হয়। এই ধারণার অর্থ সঠিকভাবে উপলব্ধি করতে গেলে বিভিন্ন মনোবিজ্ঞানী কিছু সংজ্ঞা দিয়েছেন, সেগুলো উল্লেখ করা হলো। যেমন মনোবিজ্ঞানী উডওয়ার্থ বলেছেন যে কোনো একটি বৈশিষ্ট্যের দিক থেকে বিভিন্ন বস্তুর মধ্যে যে সমধর্মিতা বিদ্যমান তার ভিত্তিতে ব্যক্তির সাধারণ অভিজ্ঞতাই হলো ধারণা। কোনো একটি বৈশিষ্ট্যের দিক থেকে বিভিন্ন বস্তুর মধ্যে যে সমধর্মিতা বিদ্যমান তার ভিত্তিতে ব্যক্তির সাধারণ অভিজ্ঞতাই হলো ধারণা। আবার মনোবিজ্ঞানী জন পি ডিসিকো বলেছেন যে ধারণা হলো কতগুলি সাধারণ বৈশিষ্ট্য সমন্বিত একই জাতীয় উদ্দীপক সমষ্টি। ধারণা হলো সাধারণ কতগুলি বৈশিষ্ট্য সমন্বিত একই জাতীয় উদ্দীপক সমষ্টি। আবার অন্য মতে ধারণা হলো অনেক বস্তু বা ঘটনার মধ্যে বিদ্যমান কতগুলি সাধারণ বৈশিষ্ট্যের প্রতিনিধিত্বকারী সংকেত নির্মাণ। অনেক বস্তু বা ঘটনার মধ্যে বিদ্যমান কতগুলি সাধারণ বৈশিষ্ট্যের প্রতিনিধিত্বকারী সাংকেতিক নির্মাণ। আবার অন্য বিজ্ঞানী বলেছেন যে ধারণা হলো এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন বস্তু, পরিস্থিতি ও ঘটনার মধ্যে সাদৃশ্যগুলিকে তুলে ধরে। ধারণা হলো এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন বস্তু, পরিস্থিতি অথবা ঘটনার মধ্যে সাদৃশ্যগুলিকে তুলে ধরে। আবার অন্য বিজ্ঞানী বলেছেন যে সাধারণ বৈশিষ্ট্যযুক্ত একই জাতীয় উদ্দীপককেই ধারণা বলা হয়। সাধারণ বৈশিষ্ট্যযুক্ত একই জাতীয় উদ্দীপককেই ধারণা বলা হয়। ধারণার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ কনসেপ্ট। ধারণার বৈশিষ্ট্য এক হচ্ছে প্রত্যক্ষণের ফলশ্রুতি। ধারণা হলো ব্যক্তির প্রত্যক্ষণলব্ধ অভিজ্ঞতার ফলশ্রুতি। ধারণা হলো ব্যক্তির প্রত্যক্ষণলব্ধ অভিজ্ঞতার ফলশ্রুতি। এই জন্য ব্যক্তির প্রত্যক্ষণলব্ধ অভিজ্ঞতার সঙ্গে ধারণা গঠনের একটি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। দুই, ব্যক্তিভেদে ধারণা ভিন্নধর্মী। ব্যক্তিভেদে ধারণা ভিন্নধর্মী। ধারণা গঠনের ক্ষেত্রে ব্যক্তি বৈষম্যের প্রভাব লক্ষ্য করা যায়। ধারণা গঠনের ক্ষেত্রে ব্যক্তির বৈষম্যের প্রভাব লক্ষ্য করা যায়। এই জন্য একাধিক ব্যক্তি একই বস্তু বা বিষয় লক্ষ্য করলেও তারা ভিন্ন ভিন্ন ধারণা গঠন করে। ধারণা গঠনের ক্ষেত্রে ব্যক্তি বৈষম্যের প্রভাব লক্ষ্য করা যায়। এই জন্য একাধিক ব্যক্তি একই বস্তু বা বিষয় লক্ষ্য করলেও তারা ভিন্ন ভিন্ন ধারণা গঠন করে। তিন, ধারণা মূর্ত ও বিমূর্ত। জীবনের প্রথম দিকে ধারণা মূর্ত বস্তুকেন্দ্রিক হলেও পরবর্তীকালে বিমূর্ত রূপ ধারণ করে। চার, ধারণা সঞ্চালনধর্মী। মানুষের অভিজ্ঞতা ভিত্তিক ধারণা এক পরিস্থিতি থেকে অন্য পরিস্থিতিতে সঞ্চালিত হয়। ধারণা সঞ্চালনধর্মী অর্থাৎ মানুষের অভিজ্ঞতা ভিত্তিক ধারণা এক পরিস্থিতি থেকে অন্য পরিস্থিতিতে সঞ্চালিত হয়। পাঁচ, শিখনের প্রাথমিক একক। ধারণা হলো শিখনের প্রাথমিক একক। শিখনের প্রাথমিক একক। ধারণা হলো শিখনের প্রাথমিক একক। ব্যবহারযোগ্যতা বর্তমান। ধারণার নিয়মিত অনুশীলন বা ব্যবহার করলে ধারণা দৃঢ়বদ্ধ হয় এবং তাতে জ্ঞানের বিস্তার ঘটে। ব্যবহারযোগ্যতা। ধারণা নিয়মিত অনুশীলন বা ব্যবহার করলে ধারণা দৃঢ়বদ্ধ হয় এবং জ্ঞানের বিস্তার ঘটে। সত্য অথবা ভ্রান্ত। ধারণার মধ্যে সত্য থাকতে পারে অথবা ধারণা ভ্রান্তও হতে পারে। ধারণা সত্যও হতে পারে আবার ধারণা ভ্রান্তও হতে পারে। ধারণা গঠনের প্রক্রিয়া। ধারণা গঠনের প্রক্রিয়া, প্রসেস অফ দ্য কনসেপ্ট ফরমেশন। প্রসেস অফ দ্য কনসেপ্ট ফরমেশন। ধারণা গঠনের বিভিন্ন পর্যায় বা স্তরগুলি হলো এক হচ্ছে পর্যবেক্ষণ, দুই হচ্ছে বিশ্লেষণ। পর্যবেক্ষণ হচ্ছে ধারণা গঠনের প্রথম পর্যায়টি হলো পর্যবেক্ষণ। ধারণা গঠনের প্রথম পর্যায়টি হলো পর্যবেক্ষণ। এই পর্যায়ে শিশু কয়েকটি বস্তুকে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণের এই বস্তুগুলি একই ধরনের হতে পারে আবার ভিন্ন ধরনেরও হতে পারে। যেমন বস্তুগুলি কাক, শালিক, চড়ুই, পায়রা, গরু, ছাগল প্রভৃতি হতে পারে। এটা হচ্ছে পর্যবেক্ষণ। দুই হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ হচ্ছে এই পর্যায়ে শিশু পর্যবেক্ষণলব্ধ বস্তুগুলির বৈশিষ্ট্যগুলিকে বিশ্লেষণ করে। বস্তুর বৈশিষ্ট্যগুলিকে বিশ্লেষণ করে, যেমন কাক, শালিক, চড়ুই, পায়রা প্রভৃতি প্রাণীগুলির বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন দেহের রং, আকার, ডাক ইত্যাদি তারা বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে। তাহলে 2 নম্বর হচ্ছে বিশ্লেষণ। 3 নম্বর হচ্ছে তুলনাকরণ বা কম্প্যারিজন। পূর্বে উল্লেখিত প্রাণীগুলির বৈশিষ্ট্যগুলিকে বিশ্লেষণ করার পর শিশু সেগুলি তুলনাকরণে যায়। প্রাণীগুলির বৈশিষ্ট্যগুলিকে পারস্পরিক তুলনা করে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করে। যেমন কাক, শালিক, চড়ুই, পায়রা প্রভৃতি প্রাণীগুলির দেহের আকার একই রকম এবং প্রতিটি প্রাণীরই 2টি করে ডানা আছে। সারা দেহ প্রত্যেকের পালকে ঢাকা, প্রত্যেকের একটি করে চঞ্চু আছে। এগুলি হচ্ছে সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য। অন্যদিকে এদের গায়ের রং, দেহের আয়তন, ডাক ইত্যাদি আলাদা। এগুলো কম্প্যারিজন করে, তুলনা করে। 4 হচ্ছে পৃথকীকরণ মানে অ্যাবস্ট্রাকশন। এই পর্যায়ে শিশু বিভিন্ন বস্তুগুলির মধ্যে মানে এখানে কাক, শালিক, চড়ুই, পায়রা এই সমজাতীয় বৈশিষ্ট্যগুলিকে পৃথক করে নেয়। অন্যান্য ভিন্নধর্মী বা অসাধারণ বৈশিষ্ট্যগুলিকে বাদ দিয়ে দেয়, যেমন এদের গায়ের রং আলাদা ইত্যাদি। এগুলো হচ্ছে পৃথকীকরণ বা অ্যাবস্ট্রাকশন। সামান্যীকরণ বা জেনারেলাইজেশন। এই পর্যায়ে শিশু
পৃথকীকৃত সমজাতীয় বৈশিষ্ট্যগুলিকে একত্র করে। পৃথকীকৃত সমজাতীয় বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করে একটি সংশ্লেষিত ভাবনা তৈরি করে। এই ভাবনার ফলে শিশু ধরে নেয় এই একই শ্রেণীভুক্ত প্রাণীগুলির মধ্যে সমজাতীয় ও পৃথকীকৃত বৈশিষ্ট্যগুলি থাকবে। এই ভাবনাকেই বলা হয় সামান্যীকরণ। নামকরণ বা নেমিং সামান্যীকরণের পরবর্তী পর্যায়ে সাধারণ সূত্রে উপনীত হওয়ার ফলশ্রুতিতে ভাবনার বস্তুটিকে একটি নাম দেওয়া হয়, যাতে খুব সহজেই সেই নামের দ্বারা উদ্দিষ্ট বস্তুটিকে চেনা যায় বা বোঝা যায়। যেমন শিশু যে কাক, শালিক, চড়ুই, পায়রা প্রভৃতি প্রাণীগুলিকে শুরুতে পর্যবেক্ষণ করেছিল, সেগুলি শেষ পর্যন্ত সামান্যীকৃত ভাবনা বা ধারণাটির নাম দেয় পাখি হিসেবে, যাতে খুব সহজে সেই নামের দ্বারা উদ্দিষ্ট বস্তুটিকে চেনা যায়। যেমন শিশু ওই শালিক, চড়ুই, পায়রা প্রভৃতি প্রাণীগুলিকে শুরুতে পর্যবেক্ষণ করেছিল, শেষ পর্যন্ত সামান্যীকৃত একটি ভাবনা সে আয়ত্ত করেছে। যেমন হচ্ছে এদের প্রত্যেকেরই ডানা আছে, দুটো করে পা আছে, পালক আছে গায়ে, তো এই ধারণাটির নাম দেয় পাখি। এর ফলে শিশু যখন পাখি কথাটি বলে তখন তার মনের মধ্যে ভেসে ওঠে পাখির কতগুলি সাধারণ বৈশিষ্ট্য। ধারণা গঠনের গুরুত্ব। ধারণা গঠন সম্ভব হয় বলেই শিশুর শিখন প্রক্রিয়ায় পরিস্থিতির কাজ অনেক বেশি সহজতর হয়ে ওঠে। তা না হলে শিশু শিক্ষার্থীকে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে প্রতিটি বিষয় সম্পর্কে পৃথক পৃথকভাবে ধারণা গঠন করতে হতো। শিখন বিজ্ঞানের একটি মূল উদ্দেশ্যই হলো শিশুর শিখন পরিস্থিতিকে সহজতর করে তোলা, যাতে শিশু সহজে কোনো কিছু শিখতে পারে বা আয়ত্ত করতে পারে। এক্ষেত্রে বলা যায় ধারণা গঠন সেই উদ্দেশ্য পূরণ করে। শিশুর শিখন এর ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের বিশেষ গুরুত্ব ধারণা গঠন প্রক্রিয়ার অনেক বেশি সার্থক হয়ে যায়। শিশুর শিখনের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা, সেই পূর্ব অভিজ্ঞতাটা কিন্তু ধারণার মধ্যে থেকেই আসে। 5. শিক্ষাবিজ্ঞানে একটি প্রধান আলোচ্য বিষয় হলো সমস্যা সমাধানের দ্বারা শিখন। সেক্ষেত্রে উপযুক্ত ধারণা গঠন শিশুকে বিশেষভাবে সাহায্য করে। সমস্যা সমাধানের দ্বারা শিখনের ক্ষেত্রে উপযুক্ত ধারণা গঠন শিশুকে বিশেষভাবে সাহায্য করে। 6. শিশুর চিন্তন প্রক্রিয়ার বিকাশ সাধন শিক্ষণ বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শিশুর চিন্তন প্রক্রিয়ার বিকাশ সাধন শিক্ষণ বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। চিন্তন প্রক্রিয়ার এই বিকাশ সাধনের ক্ষেত্রে শিশুর উপযুক্ত ধারণা গঠন বিশেষভাবে ত্বরান্বিত হয়। শিশু তার পারিপার্শ্বিক জগৎ সমেত শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে, সেগুলিকে চিহ্নিতকরণ, শ্রেণীকরণ, সুবিন্যস্তকরণের ক্ষেত্রে ধারণা গঠন থেকেই সেটা সহায়তা পায়। শিশুর ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষিকার ভূমিকা। শিশুর ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষিকার ভূমিকা। ধারণা গঠনের জন্য শিক্ষকরা যে কাজ করবেন সেটা হচ্ছে উদ্দেশ্য স্থিরকরণ, ডিটারমিনেশন অফ অবজেক্টিভস। উদ্দেশ্য স্থির করা, নির্দিষ্ট ধারণা গঠনের উদ্দেশ্যটিকে স্থির করা, যাতে শিক্ষার্থী বুঝতে পারে কেন ধারণাটি গঠন করা প্রয়োজন। ধারণার বিশ্লেষণ। ধারণাটির বিশ্লেষণ পর্যায়ে নির্দিষ্ট যে ধারণাটি তৈরি হয়, শিক্ষক সেটিকে বিশ্লেষণ করে শিক্ষার্থীর সামনে তুলে ধরবেন। রেডিনেস অফ লার্নার, এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেটা শিক্ষার্থীর শিক্ষাকে বা ধারণা গঠনকে অনেক বেশি কার্যকারী করে তুলবে। 4 হচ্ছে দৃষ্টান্ত উপস্থাপন, প্রেজেন্টেশন অফ এক্সাম্পল, দৃষ্টান্ত উপস্থাপন। এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন যে ধারণাটি গঠন করার জন্য মনস্থ করছেন সেই ধারণাটির প্রসঙ্গে বিভিন্ন উদাহরণ দেবেন। 5 হচ্ছে ধনাত্মক দৃষ্টান্ত স্থাপন, প্রেজেন্টেশন অফ পজিটিভ এক্সাম্পল। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের সামনে ধনাত্মক দৃষ্টান্তগুলোকেই প্রথমে উপস্থাপন করবেন। প্রেজেন্টেশন অফ পজিটিভ এক্সাম্পল, প্রথম দিকে ধনাত্মক এক্সাম্পলগুলোকেই তাদেরকে দেখাতে হবে, ঋণাত্মক দৃষ্টান্তগুলিকে পরিত্যাগ করতে হবে, না হলে কী হবে, গুলিয়ে ফেলবে শিক্ষার্থীরা। 6 হচ্ছে মূল্যায়ন, ইভ্যালুয়েশন। এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের ধারণা গঠনের দিকটি কতখানি অগ্রগতি লাভ করলো তা খতিয়ে দেখবেন এবং মূল্যায়ন করবেন। সংজ্ঞা নির্ধারণ, ফরমেশন অফ ডেফিনেশন। ধনাত্মক উদাহরণের সাহায্যে সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়ার পর ধারণা গঠন সম্ভব হলে শিক্ষক এই পর্যায়টিতে শিক্ষার্থীকে সংজ্ঞা নির্ধারণ করতে বলবেন, অর্থাৎ শিক্ষার্থীকে বলবেন নামকরণ করতে। নামকরণের দ্বারা ধারণাটিকে স্থায়ী রূপ দিতে সাহায্য করবেন। নামকরণের দ্বারা এই ধারণাটিকে স্থায়ী রূপ দিতে সাহায্য করবেন। 3 হচ্ছে অনুসরণ করা, ফলো আপ করা। ধারণা গঠনের অন্তিম পর্যায়ে শিক্ষকের যে কাজ হলো সদ্য গঠিত ধারণাটিকে শিক্ষার্থীদের নিজের জীবন অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করা। অনুসরণ করা মানে হচ্ছে ধারণাটিকে নিজের জীবনের সঙ্গে সম্পৃক্ত করা। আচ্ছা, ধারণা গঠনের বিভিন্ন পদ্ধতি। ধারণা গঠনের মূলত 3টি পদ্ধতি আছে। একটা হলো পর্যবেক্ষণ পদ্ধতি, 2 হচ্ছে আবিষ্কার পদ্ধতি এবং 3 হচ্ছে তুলনামূলক পদ্ধতি। একটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, অবজারভেশন মেথড। 2 হচ্ছে আবিষ্কার পদ্ধতি বা ডিসকভারি মেথড বা হিউরিস্টিক মেথডও বলা হয় এটাকে। আর 3 নম্বর হচ্ছে তুলনামূলক পদ্ধতি, মানে কম্প্যারিজন মেথড বা তুলনামূলক পদ্ধতি। তাহলে প্রথমে হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। যে কোনো ধারণা গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ কথাটির অর্থ হলো অর্থাৎ প্রকৃষ্ট রূপে বীক্ষণ, আর বীক্ষণ কথাটির অর্থ হলো দেখা, অর্থাৎ খুঁটিয়ে দেখা। সেটাকেই বলা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। শিক্ষার্থীরা যত ভালোভাবে পর্যবেক্ষণ করে তত তারা প্রশ্ন করে, যত শিক্ষার্থীরা প্রশ্ন করবে তত তাদের ধারণা গঠন সুদৃঢ় হবে। যত ভালোভাবে তারা পর্যবেক্ষণ করবে তত তারা প্রশ্ন করবে, যত তারা প্রশ্ন করবে তত তাদের ধারণা গঠন দৃঢ় হবে। পর্যবেক্ষণ পদ্ধতির দ্বারা ধারণা গঠনের একটি উদাহরণ হলো যে পঞ্চম শ্রেণীতে যে ভৌত পরিবেশ রয়েছে, যে ভৌত পরিবেশে সেখানে মাটি দিয়ে পাকা বাড়ি, এইখানে বলা হয়েছে যে যেমন শিক্ষার্থীদের সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, বিভিন্ন মাটি সম্পর্কে তারা বলতে পারবে, প্রতিটি মাটির ব্যবহার সম্পর্কে তারা জানবে, মাটির বৈশিষ্ট্য তুলে ধরতে পারবে, এইরকম।
যেমন বেলে মাটির বৈশিষ্ট্য, এঁটেল মাটির বৈশিষ্ট্য ইত্যাদি তারা তুলে ধরতে পারবে। আচ্ছা, পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব। পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতির দ্বারা শিক্ষার্থীদের যে ধারণা গঠন হয় তা দীর্ঘস্থায়ী হয়। শিক্ষার্থীদের ধারণাগুলি দীর্ঘস্থায়ী হয়। 2 হচ্ছে মুখস্থ করার বদলে হাতে কলমে শিক্ষা লাভ করে। মুখস্থ করার বদলে হাতে কলমে শিক্ষা লাভ করে। 3 হচ্ছে পর্যবেক্ষণের দ্বারা পঠন পাঠনের একঘেয়েমিতা দূর হয়। পর্যবেক্ষণের দ্বারা পঠন পাঠনের একঘেয়েমিতা দূর হয়। পর্যবেক্ষণকালে শিক্ষার্থী বিষয় সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা ধারণা লাভ করে। পর্যবেক্ষণকালে শিক্ষার্থী বিষয় সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা ধারণা লাভ করে। শিক্ষার্থীরা এই সক্রিয়তার দ্বারা বিষয় সম্পর্কে ধারণা লাভ করে। পর্যবেক্ষণ দ্বারা সমবস্তুকে সক্রিয় করা যায়। শিক্ষার্থীরা এই সক্রিয়তার দ্বারা বিষয় সম্পর্কে ধারণা লাভ করে। আবিষ্কার পদ্ধতি বা ডিসকভারি মেথড। আবিষ্কার পদ্ধতি বা ডিসকভারি মেথড। আবিষ্কার পদ্ধতির মূল কথা হলো শিক্ষার্থীরা যা কিছু শিখবে সবই নিজে পর্যবেক্ষণ করে পরীক্ষার মাধ্যমে শিখবে। এটাকে হিউরিস্টিক মেথডও বলা হয়। আবিষ্কার পদ্ধতি একে হিউরিস্টিক মেথডও বলা হয়। এই শব্দটি হচ্ছে গ্রিক শব্দ হিউরেস্কো থেকে নেওয়া হয়েছে। এটি একটা গ্রিক শব্দ হিউরেস্কো থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো ডিসকভার বা আবিষ্কার করা। হিউরেস্কো মানে হচ্ছে ডিসকভার বা আবিষ্কার করা। আবিষ্কার পদ্ধতির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসকভারি মেথড। আবিষ্কার পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর সামনে কোনো বিষয় সমস্যা আকারে তুলে ধরা হয়। আবিষ্কার পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর সামনে কোনো বিষয়কে সমস্যা আকারে তুলে ধরা হয়। 2, এই পদ্ধতিতে শিক্ষার্থী হাতে কলমে সক্রিয়ভাবে শেখে। এই পদ্ধতিতে শিক্ষার্থী হাতে কলমে সক্রিয়ভাবে শেখে। 3, শিক্ষার্থীরা পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, পরীক্ষার মাধ্যমে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে শিক্ষার্থীর আত্মনির্ভরতা বৃদ্ধি পায়। 4, তথ্যনিষ্ঠ পাঠের ফলে সত্য মিথ্যা যাচাই করা শক্তি অর্জন করে। তথ্যনিষ্ঠ পাঠের ফলে সত্য মিথ্যা যাচাই করা শক্তি অর্জন করে। 5, শিশু মনের কল্পনা চিন্তা বিকাশের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত করতে এই পদ্ধতি সাহায্য করে। শিশু মনের চিন্তা বিকাশের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত করতে এই পদ্ধতি সাহায্য করে। 6, এই পদ্ধতির ফলে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়। এই পদ্ধতির ফলে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়। 7, এই পদ্ধতিতে পাঠ গ্রহণের সময় হ্যান্ড, হার্ট এবং হেডের মধ্যে মানে 3H এর মধ্যে সর্বদা সচল থাকে। এই পদ্ধতিতে পাঠ গ্রহণের সময় হ্যান্ড, হার্ট এবং হেড অর্থাৎ 3H বা H3 সর্বদা সচল থাকে। শিক্ষার্থীর পক্ষে কোনো সময়ই অমনোযোগী হওয়ার সুযোগ থাকে না। শিক্ষার্থীর পক্ষে কোনো সময়ই অমনোযোগী হওয়ার সুযোগ থাকে না। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা জেগে ওঠে। আবিষ্কার পদ্ধতির সুবিধা। আবিষ্কার পদ্ধতির সুবিধা হচ্ছে আবিষ্কার পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিক্ষার ফলে বিষয়বস্তুর প্রকৃত সত্যতা জানা যায়। লব্ধ জ্ঞান দীর্ঘস্থায়ী হয়। 2, শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তোলে। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, তথ্য সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা, সিদ্ধান্ত গ্রহণ, এইভাবে শিক্ষার্থী জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান শিক্ষার্থী দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারে। 4, শিক্ষার্থী পাঠে আগ্রহী হয়। 5, মুখস্থবিদ্যার চেয়ে হাতকলমে শিক্ষার উপর জোর দেওয়ার ফলে শিক্ষা লাভে আর একঘেয়েমিতা থাকে না। 6, এই পদ্ধতিতে বাস্তব সত্য উপলব্ধির মধ্যে দিয়ে সংস্কার মুক্ত মন গড়ে ওঠে এবং বৈজ্ঞানিক পদ্ধতিগুলো তারা শিখতে পারে, মানে বিজ্ঞান সুলভ হয়ে ওঠে। 7 হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। আবিষ্কার পদ্ধতির অসুবিধা। 1, উপযুক্ত প্রশিক্ষণযুক্ত শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে নির্দিষ্ট সময়ে পাঠ শেষ করা যায় না। পরিকাঠামো ও সরঞ্জামের অভাব এই পদ্ধতির অন্যতম ত্রুটি। একটি অন্যতম ত্রুটি। কম মেধাসম্পন্ন শিক্ষার্থীরা ক্রমশ পিছিয়ে পড়ে। 5, টাকা পয়সা এবং পরিকাঠামোগত অভাবের ফলে সঠিকভাবে এই পদ্ধতির প্রয়োগ করানো যায় না, কারণ এই পদ্ধতি হচ্ছে খরচ সাপেক্ষ। শিক্ষক শিক্ষিকাদের অনীহা এই পদ্ধতির বাস্তবায়নের অন্যতম বাধা। চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে আমাদের পরিবেশ থেকে একটি উদাহরণ গ্রহণ করা যেতে পারে। যেমন পুকুরে হয়তো মাছ মরে গেছে, তো সেইখানে কেন এটা মরে গেছে সেটা নিয়ে একটা গবেষণালব্ধ জ্ঞান তারা তৈরি করতে পারে। নম্বর হচ্ছে তুলনামূলক পদ্ধতি। 3 নম্বর হচ্ছে তুলনামূলক পদ্ধতি সাহায্যে কোনো বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ধারণা তৈরি করা যায়। যে পদ্ধতিতে দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হয়, ওই তুলনার ফলে দুটি বিষয় সম্পর্কেই শিক্ষার্থীর ধারণা তৈরি হয়। তুলনামূলক পদ্ধতিতে দুটি বস্তুর মধ্যে তুলনা করা হচ্ছে, তো ফলে দুটি বস্তু সম্পর্কেই একসঙ্গে ধারণা তৈরি হয়। এই পদ্ধতিকে তুলনামূলক পদ্ধতি বলে। তুলনামূলক পদ্ধতিতে ধারণা তৈরি হয় নিম্নলিখিত বিষয়ের সঙ্গে তুলনা করে। যেমন একই শ্রেণীর দুটি বিষয়ের মধ্যে তুলনা করা যায়, আবার ভিন্নধর্মী দুটি বিষয়ের মধ্যেও তুলনা করা যায়। একই শ্রেণীর দুটি বিষয়ের মধ্যেও তুলনা করা যায়, আবার ভিন্নধর্মী দুটি বিষয়ের মধ্যেও তুলনা করা যায়। যেমন হচ্ছে গুলি রাখা হলো, যোগ বিয়োগের ধারণা গঠন করা। সামনে দুটি প্লেটে 5টা আর 4টি কাঁচের গুলি রাখা হলো, একই ধর্মী জিনিস। এবার কোন প্লেটে কতগুলি গুলি আছে শিক্ষার্থীকে গুনতে বলা হলো, কোন প্লেটে বেশি গুলি আছে সেটা বলতে বলা হলো। এরপর ওই দুটোকে একত্রিত করে দেওয়া হলো। এবার বলা হলো যে গুলিগুলি মিলিয়ে যদি একটা প্লেটেই রাখা হয় তাহলে কতগুলি হলো, সেক্ষেত্রে সেটা গুনে বলতে পারবে। এইভাবে যোগের ধারণা তৈরি হবে। এই তুলনামূলক পদ্ধতিতে ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট একটি মডেল রয়েছে। ক্যাম মেথড বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল রয়েছে। ব্রুনারের
কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। ব্রুনার ছিলেন একজন জ্ঞানমূলক মনোবিজ্ঞানী। তিনি ব্যক্তির মানসিক ক্ষমতা বিকাশে সম্পর্কে গবেষণা করেন। পরবর্তীকালে তিনি তার সহযোগীদের নিয়ে শিক্ষণের ধারণায় জন্য কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল তৈরি করেন। কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল বা ক্যাম মডেল তৈরি করেন। কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের কতগুলি দিক রয়েছে বা কতগুলি ধাপ রয়েছে। যেমন এক হচ্ছে ধারণা লাভ। কনসেপ্ট অ্যাটেনমেন্ট মানে ধারণা লাভ করা। ধারণা লাভ হলো কোনো বিষয়কে অন্য বিষয় থেকে পৃথক করা এবং একই শ্রেণীকরণ করা। ধারণার সংগঠন বা কনসেপ্ট ফরমেশন। দুই হচ্ছে কনসেপ্ট ফরমেশন বা ধারণা গঠন। ধারণা লাভ এবং ধারণার সংগঠন সম্পূর্ণ পৃথক। এই সমন্বিত প্রক্রিয়াকেই বলা হয় ধারণার শিখন। কনসেপ্ট লার্নিং বা ধারণার শিখন হলো ধারণা লাভ ও ধারণার সংগঠনের সম্মিলিত রূপ। তিন হচ্ছে স্বাভাবিক গুণাবলী বা অ্যাট্রিবিউটস। যে কোনো বিষয়ের বৈশিষ্ট্যগুলিকে তুলে ধরে। যেমন কোনো বস্তুর রং, আকৃতি, সংখ্যা অনুযায়ী তাদের গুণাবলীকে নির্দিষ্ট করা হয়। গুণাবলী বা বৈশিষ্ট্যাবলীর মূল্য। এখানে মূল্য বলতে কোনো ধারণার স্বাভাবিক গুণাবলীর মূল্য বোঝায়। যেমন বর্ণ, স্বাদ, গুণ ইত্যাদি। দৃষ্টান্ত ও অদৃষ্টান্ত সূচক মানে এক্সাম্পল অ্যান্ড নন এক্সাম্পলস। এটি হলো কোনো ধারণার দৃষ্টান্ত। একটি ধনাত্মক বা ঋণাত্মকও হতে পারে। এই দৃষ্টান্তগুলি ধনাত্মকও হতে পারে বা ঋণাত্মকও হতে পারে। যেমন একটি কমলা লেবুর ধারণা একটি ফলের দৃষ্টান্ত, আবার আপেল কিংবা কলা হলো অন্য একটি ফলের দৃষ্টান্ত। এক্ষেত্রে ওই আকৃতির অন্য খাবার হলো ঋণাত্মক উদাহরণ। অর্থাৎ আমি বলতে চাইছি কমলা লেবু একটা ফল, সেক্ষেত্রে যদি একটা কলা দেখানো হয় তাহলে বলবে যে এটা কী করে ফল হচ্ছে, তো তাদের মধ্যে একটা ঋণাত্মক এক্সাম্পলও তৈরি হচ্ছে। ব্রুনারের ধারণা গঠনের মডেলের ধাপসমূহ। ব্রুনারের ধারণা গঠনের যে মডেল সেখানে কতগুলি ধাপ রয়েছে। যেমন ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের বিভিন্ন ধাপ বা ফেজেস অফ দ্য কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। মডেলের ধাপসমূহ। এক হচ্ছে ফোকাস। ফোকাসটা কি? ফোকাসটি হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে আরোহী যুক্তিবোধের বিকাশ বা ইন্ডাকটিভ যুক্তিবোধের বিকাশ ঘটানো, যার মাধ্যমে শিক্ষার্থীরা পার্থক্যকরণ এবং শ্রেণীকরণ করতে সক্ষম হবে, এটাই হচ্ছে ফোকাস। দুই হচ্ছে সিনট্যাক্সের অন্তর্গত ধাপগুলির মধ্যে প্রথম হচ্ছে তথ্যের পরিবেশন এবং ধারণা নির্বাচন, সিনট্যাক্স। এখানে শিক্ষক নির্দিষ্ট উদাহরণ দেবেন। দুই, শিক্ষার্থীরা ধনাত্মক ও ঋণাত্মক দৃষ্টান্তগুলি নিয়ে আলোচনা করবে। তিন, শিক্ষার্থীরা অনুমান গঠন ও তার পরীক্ষা করবে। চার, প্রয়োজনীয় দৃষ্টান্তের ভিত্তিতে তারা একটি সংজ্ঞা প্রদান করবে। তাহলে সিনট্যাক্স প্রথম হচ্ছে তথ্যের পরিবেশন ও ধারণা নির্বাচন। এখানে শিক্ষক নির্দিষ্ট উদাহরণ দেবেন। দুই হচ্ছে শিক্ষার্থীরা ধনাত্মক ও ঋণাত্মক দৃষ্টান্তগুলি নিয়ে আলোচনা করবে। তিন হচ্ছে শিক্ষার্থীরা অনুমান গঠন করবে এবং তার পরীক্ষা করবে। চার হচ্ছে প্রয়োজনীয় দৃষ্টান্তের ভিত্তিতে তারা একটি সংজ্ঞা প্রদান করবে। দ্বিতীয় ধাপ হলো ধারণা লাভের পরীক্ষা। এখানে শিক্ষার্থীরা সহযোগী অবিবৃত দৃষ্টান্তগুলিকে হ্যাঁ বা না এর ভিত্তিতে শনাক্ত করবে। শিক্ষক অনুমানকে নির্দিষ্ট করবেন, ধারণাগুলির নাম দেবেন এবং দৃষ্টান্ত উপস্থাপন করে ধারণাগুলিকে পুনঃসঞ্চালিত করবেন। শিক্ষার্থীরা নিজেদের চেষ্টায় উদাহরণ প্রস্তুত করবে। আর তৃতীয় ধাপ হলো চিন্তন কৌশলের বিশ্লেষণ। চিন্তন কৌশলের বিশ্লেষণটা কি? এই ধাপে শিক্ষার্থীরা তাদের চিন্তার বিবরণ দেবে। শিক্ষার্থীরা দৃষ্টান্ত ও অনুমানের ভূমিকা নিয়ে আলোচনা করবে। শিক্ষার্থীরা অনুমানের ধরন ও সংখ্যাগুলি নিয়ে আলোচনা করবে। এগুলি সাধারণত কোনো ঘটনা, কোনো ব্যক্তি বা অন্য বিষয় সম্পর্কিত হবে যেগুলিকে পৃথক করা সম্ভব। শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হবে এবং তাদের কাজ হবে ধারণার প্রকৃতি সম্পর্কে একটি অনুমান প্রস্তুত করা। দ্বিতীয় ধাপটিতে শিক্ষার্থীরা তাদের অর্জিত ধারণাটি পরীক্ষা করবে এবং প্রথমেই তারা অবিবৃত উদাহরণগুলি নির্ণয় করবে এবং তারপর তাদের নিজস্ব উদাহরণগুলি সাজাবে। তৃতীয় ধাপে শিক্ষার্থীরা ধারণা লাভের জন্য তাদের চিন্তন প্রক্রিয়ার বিশ্লেষণ করবে। প্রতিক্রিয়ার নীতি মানে ক্রিয়া প্রতিক্রিয়ার নীতির মাধ্যমে সেগুলি অনুমানগুলি গ্রহণ করবেন বা বর্জন করবেন।
চার হচ্ছে সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম। সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম, শিক্ষক প্রক্রিয়াটি শুরুর পূর্বে বিষয়গুলিকে কাঠিন্যের মান অনুসারে ধনাত্মক ও ঋণাত্মক উদাহরণ সহকারে বিন্যস্ত করবেন। সাধারণত যে সমস্ত পাঠ্য বই বাজারে পাওয়া যায় সেগুলি শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য যথেষ্ট হয় না। তাই এ ব্যাপারে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীদের বৌদ্ধিক সক্ষমতা অনুযায়ী প্রয়োজনীয় পাঠ উপকরণ প্রস্তুত করে নকশা ও পরিকল্পনা করবেন। 5 হচ্ছে সহযোগী ব্যবস্থা, সাপোর্ট সিস্টেম। এই মডেলের পাঠগুলির জন্য ধনাত্মক ও ঋণাত্মক উভয় ধরনের দৃষ্টান্ত প্রয়োজন। সাপোর্ট সিস্টেম এই মডেলের পাঠগুলির জন্য ধনাত্মক ও ঋণাত্মক উভয় ধরনের দৃষ্টান্তই প্রয়োজন। এই কারণে এক্ষেত্রে শিক্ষক বিষয়গুলি নির্বাচন করে দেবেন এবং বিষয়গুলি সম্পর্কেই তার ধারণার বিকাশ করবে। এই কারণে ধারণার উৎসগুলিকে আগেই তিনি বিন্যস্ত করবেন এবং শিক্ষার্থীরা এই উদাহরণগুলিকে তাদের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করবে এবং অমূলক দৃষ্টান্তগুলি এক্ষেত্রে পৃথক করবে। কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল বা ধারণা লাভের মডেলটির প্রয়োগ। এক হচ্ছে ভাষা শিক্ষণে এই মডেলটি কার্যকারীভাবে ব্যবহার করা হয়। ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন ধরনের দৃষ্টান্তমূলক ও অদৃষ্টান্তমূলক বিষয়গুলিকে কার্যকরীভাবে ব্যবহার করা হয়েছে। ভাষা শিক্ষণে এই মডেলটি কার্যকারীভাবে ব্যবহার করা হয়। ব্যাকরণ শিক্ষণেও এটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন দৃষ্টান্তমূলক ও অদৃষ্টান্তমূলক বিষয়গুলিকে কার্যকরীভাবে ব্যাখ্যা করা হয়েছে। 2 বিজ্ঞানের বিভিন্ন শাখার শিক্ষণেও এই মডেল কম গুরুত্বপূর্ণ নয়। বিজ্ঞানের বিভিন্ন শাখার শিক্ষণেও এই মডেল কম গুরুত্বপূর্ণ নয়, কারণ এক্ষেত্রে আবিষ্কার, অনুসন্ধান ও অনুমান গঠন ও পরীক্ষণের কাজকে যথাযথভাবে ব্যবহার করা হয়। বিজ্ঞানের বিভিন্ন শাখার ক্ষেত্রেও এই মডেল গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এক্ষেত্রে আবিষ্কার, অনুসন্ধান, অনুমান গঠন ও পরীক্ষণের কাজকে যথাযথভাবে ব্যবহার করা হয়েছে। 3, এটি যে কোনো বয়সের ও মানের শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়। এটি যে কোনো বয়সের ও মানের শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়। শিক্ষকদের বেলাতেও এই মডেল একটি কার্যকারী মূল্যায়নের উপকরণ হিসেবে ব্যবহারযোগ্য। শিক্ষকদের বেলাতেও এই মডেল একটি কার্যকারী মূল্যায়নের উপকরণ হিসেবে ব্যবহারযোগ্য।